এবারে আসছি আমরা 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলেছে, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে ঠিক 8-এর অঙ্কটার উল্টো, মানে আমি বলতে চাইছি 3টে ছোট গোলককে গলিয়ে তাদের যে টোটাল আয়তন হবে সেইটাই তো আয়তন হবে বড় গোলকের। সিম্পল কথা, কারণ 3টে তামার গোলককে গলিয়ে যখন একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, তো বড় গোলকটার আয়তন সমান সমান 3টে গোলকের আয়তন তার সঙ্গে সমান হবে। তাহলে তোমাকে কিন্তু আয়তনটা জানতে চাইনি, তোমাকে জানতে চাইছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং বহুবার এসছে পরীক্ষায়। তো অঙ্কটা দেখো, আমরা প্রথমে স্টার্টটা কিভাবে করেছি। প্রথমে লিখেছি 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন বের করেছি। গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। তাই 4/3 ইন্টু পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর কিউব মানে 3-এর কিউব। 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 4-এর কিউব। আর 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত হবে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 5-এর কিউব। হয়ে গেল। এবার এই 3টে গোলকের মোট আয়তন বের করা হয়েছে। 3টে গোলকের মধ্যে 4/3 ইন্টু 22/7 কী আছে, কমন আছে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি 3টেকে আমরা যোগ করেছি। দেখো প্রথম গোলকের আয়তন কত লেখা হয়েছে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 3-এর কিউব প্লাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 4-এর কিউব প্লাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 5-এর কিউব হলো। এবার নেক্সট স্টেপ কী করা হয়েছে, 4/3 ইন্টু 22/7 সবার মধ্যে আছে, এটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে। দেখো কী করা হয়েছে, 4/3 ইন্টু 22/7 কমন নিয়ে নিলে এখানে বা লিখেছে, অ্যাকচুয়ালি বা নয়, এগুলো ইজুকাল টু দেবে। হ্যাঁ, বা লিখবে না, এগুলোকে ইজুকাল টু দেবে। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু ওই ব্যাসার্ধগুলো 3-এর কিউব প্লাস 4-এর কিউব প্লাস 5-এর কিউব। 3-এর কিউব মানে 27, 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে 125। 3টেকে যোগ করলে কত হচ্ছে, 216। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 216 ঘনসেমি হচ্ছে 3টে গোলককে গলানোর পর তাদের মোট আয়তন। এবারে আমরা ধরে নিচ্ছি বড় যে গোলকটা তৈরি করা হয়েছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সেমি। তাহলে আয়তন কী হবে, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, ক্যাপিটাল আর কিউব। তাই এই বড় গোলকের আয়তন কার সঙ্গে সমান হবে, ওই 3টে যে গোলক গলানোর পর তাদের যে মোট আয়তন তার সঙ্গে সমান হবে। এই জন্য আমরা শর্তানুসারে এইটাই লিখেছি, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, এইটার সঙ্গে এই মোট যে 3টে গোলক গলানোর পর যে মোট আয়তন বেরিয়েছে সেটা সমান করে দেওয়া হয়েছে। এবার দুদিক দিয়ে 4/3 কেটে যাবে, 22/7 কেটে যাবে। কেন, কারণ এগুলো এইদিকে এলে কী হয়, ভাগ হয়ে যাবে, ভাগ হলে তো কাটাকুটি এমনি হয়ে যাবে, তো ডাইরেক্ট কেটে দেওয়া হয়েছে। তাহলে এখানে আর কিউব পড়ে আছে আর এদিকে 216 পড়ে আছে। তাহলে আর কিউব ইজুকাল টু 216। 216 মানে কি, 6-এর কিউব। 216 6-এর কিউব, 3টে 6 পরপর গুণ করলে কি হয়, 216 আসে। তাই 216-র জায়গায় কত লেখা হয়েছে, 6-এর কিউব। এবার দুটোকে কিউবকে তুলনা করে দিলে আর এর মান বেরিয়ে গেল কত, 6। তাহলে আমরাই ধরেছিলাম বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেমি হবে, 8 সেমি। তাহলে আর এর মান বেরিয়ে গেল 6 সেমি। আমাকে এটাই অ্যান্সার জানতে চেয়েছে, বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 6 সেমি। সিম্পল হয়ে গেল। এবার নেক্সট অঙ্কে আসি, 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে, 10 নম্বর অঙ্কে বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। দেখো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস কত বলে দিয়েছে, 42 ডেসিমিটার। ব্যাসার্ধ কত হবে, 42/2 মানে 21 ডেসিমিটার। তাহলে গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। কারণ গম্বুজের উপরের তলটা, কিন্তু শুধুমাত্র উপরের তলটা, মানে ছবিটা যদি আঁকা হয় তাহলে দেখো, লক্ষ্য করো, এই অংশটুকু রং করা হচ্ছে, ঠিক আছে, উপরের অংশটুকু। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, এটা তো অর্ধগোলক হচ্ছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। তাহলে আর এর মান তো বের করেই নিয়েছি, কারণ ব্যাস বলে দিয়েছে 42। তাহলে ব্যাসার্ধ কত, 42/2 মানে 21 ডেসিমিটার। তাহলে গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr²। 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু r² মানে 21 ইন্টু 21। তো 7 দিয়ে 21কে কাটলে কত হচ্ছে, 3। এবার সবগুলো যখন গুণ করা হচ্ছে কত বেরিয়েছে, 2772 বর্গ ডেসিমিটার।
এবার বর্গ ডেসিমিটার থেকে যখন মিটারে নিয়ে যাওয়া হয় তখন কত দিয়ে ভাগ করতে হয়? বর্গ ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়া হয়, অ্যাকচুয়ালি ডেসিমিটার থেকে যখন মিটারে যায় তখন 10 দিয়ে ভাগ করি, যেহেতু বর্গ বলেছে তাই 10 × 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? যদি শুধু ডেসিমিটার থাকতো সেখান থেকে মিটারে যেতাম তাহলে 10 দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে বর্গ ডেসিমিটার বলেছে বলে 10 × 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। আবার ঘন বললে কি 10 × 10 × 10 তার মানে 1000 দিয়ে ভাগ করতে হতো। তো বিষয়টা বুঝতে হবে। তাই 2772কে যখন আমরা 100 দিয়ে ভাগ করলাম বেরোলো কত? 27.72 বর্গমিটার। এবার তোমার বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, তাহলে প্রতি বর্গমিটার 35 টাকা করে খরচ হয়েছে, তাহলে 27.72 বর্গমিটার রং করতে কত খরচ হবে বের করলে হয়ে যাবে। সিম্পল, দেখে নাও। তাহলে কি লেখা হয়েছে? প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ কত হবে? 27.72 × 35, 27.72 × 35 মানে 970.20 টাকা হয়ে গেল। সিম্পল, আমাদের 10 নম্বর অঙ্ক। এবারে আসছি 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্ক যেটা বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তো লক্ষ্য করে দেখো অঙ্কটা কিভাবে করা হয়েছে। ধাতুর পাত থেকে তৈরি প্রথম গোলকের ব্যাস তোমাকে বলে দিয়েছে কত? 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 21/2 সেমি। দ্বিতীয় গোলকের ব্যাস কত বলেছে? 17.5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 17.5/2 সেমি। এবার প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল লেখা হয়েছে দেখো কত? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাহলে 4 × 22/7 × r² মানে 21/2 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। আর দ্বিতীয় গোলক যেটা আছে সেটার আর লেখা হয়নি, সেটা লিখে নিতে পারো এইখানটা করে, যে দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ডাইরেক্ট লিখে দিচ্ছি 4 × 22/7 × দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 17.5/2 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, এবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত কত হবে? তো প্রথম গোলক তৈরি করতে লেগেছে তার ক্ষেত্রফল 4 × 22/7 × 21/2 হোল স্কোয়ার = দ্বিতীয় গোলক তৈরি করতে যে ধাতু লেগেছে 4 × 22/7 × 17.5/2 তার হোল স্কোয়ার। এবার দুদিক দিয়ে 4 × 22/7 4 × 22/7 তো কেটেই যাবে, তাহলে 21/2 হোল স্কোয়ার = 17.5/2 তার হোল স্কোয়ার। তাহলে 21/2 হোল স্কোয়ার মানে 21 × 21 / 2 × 2 = 17.5/2 হোল স্কোয়ার মানে 17.5 × 17.5 / 2 × 2। এবার এই যে অনুপাতটা আছে এখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছে এটাকে আমি বাদ দিয়ে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। সেটা হচ্ছে 21 × 21/2 × 2 মাঝে যদি গুণ চিহ্ন করে দাও, অনুপাত মান তো ভাগ আকারে আছে, তাহলে উল্টে যাবে, মানে 2 × 2 / 17.5/17.5। এবার 2 × 2 আর 2 × 2 এতে তো কেটেই যাবে, কাটার পর উপরে কত পড়ে আছে? উপরে পড়ে আছে 21 × 21 আর 17.5 × 17.5। তাহলে আমি যদি 7 দিয়ে কাটি, 7 দিয়ে 17.5কে কাটি তাহলে কত হবে? 2.5। আর এখানে যদি 7 দিয়ে কাটি তাহলে হবে 3, 3 × 7 = 21। আবার যদি এটাকে কাটি তাহলে 2.5 আর 7 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে 3 × 3 = 9 ওপরে আর নিচে 6.25, তাই না? ক্যালকুলেশন নেক্সট পেজে দেখো কী করেছে। তাহলে উপরে কত হয়েছে? 3 × 3 9 আর 6.25 নিচে। এবার এই 6.25-এর দশমিক যদি তুলে দাও উপরে কত গুণ হবে? 100। তাহলে 9 100 900, নিচে হচ্ছে 625। এবার 900 আর 625কে যদি 25 দিয়ে কাটাকুটি করা হয় তাহলে উপরে হবে 36, নিচে হবে 25, মানে অ্যান্সার হবে 36:25। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 36:25। ঠিক আছে, এটা গেল আমাদের 11 নম্বর অঙ্ক। এবারে আসছি 12 নম্বর অঙ্কে। আর এইগুলো কাটাকুটি কিচ্ছু নয়, এটা পুরো কিচ্ছু করার দরকার নেই, এই পোর্শনটুকু জাস্ট ডাইরেক্ট অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা লিখলেই হবে।
যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত 36:25। এবার নেক্সট অঙ্কে আসছি। এই যে অঙ্কটা আছে 12 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে হবে। বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত হবে? দেখো অঙ্কটা কিভাবে করা বলেছে, আগে মূল বিষয়টাকে বুঝতে হবে। মূল বিষয়টা বলছে যে একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো এবং সেটা কেটে নেওয়ার পর যে নতুন গোলকটা তৈরি হলো কেটে নেওয়া অংশ থেকে, সেই গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক কী হবে? অর্ধেক হবে। এবার বলেছে কেটে নেওয়া অংশ যে গোলকটা তৈরি করা হয়েছে তার আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলক যেটা পড়ে থাকবে কেটে নেওয়ার পর মূল গোলকের যে অংশটুকু পড়ে থাকবে তার আয়তনের অনুপাত কত হবে। তো প্রথমে লেখা হয়েছে পুরানো গোলকের ব্যাসার্ধ ধরে নিয়েছে ক্যাপিটাল R সেমি, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিয়েছে ছোটো হাতের r সেমি। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4π ক্যাপিটাল R স্কোয়ার, যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি 4π ক্যাপিটাল R স্কোয়ার বর্গ সেমি। আর দ্বিতীয় গোলকের আয়তন, এখানে গোলকটা দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4π ছোটো হাতের R স্কোয়ার। তাহলে তোমাকে শর্তে তো বলেই দিয়েছে যে নতুন যে গোলকটা তৈরি করা হয়েছে এই প্রথম যে গোলকটা ছিল তার অর্ধেক হবে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকটা যেটা ছিল পুরনো গোলক তার বক্রতলের ক্ষেত্রফল কত? 4π R স্কোয়ার। এই 4π R স্কোয়ারের অর্ধেক মানে হাফ দিয়ে গুণ করলে কি পাবো আমরা? নতুন যে গোলকটা তৈরি হয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল মানে 4π স্মল R স্কোয়ার। এবার 4কে যখন 2 দিয়ে কাটছি তাহলে 2π R স্কোয়ার ইজুকাল টু 4π R স্কোয়ার। তাহলে R স্কোয়ার ইজুকাল টু কী হবে? 4π R স্কোয়ার বাই 2π। 2πকে এদিকে গুণ আছে এদিকে নিলাম ভাগ নিয়ে চলে এলো, তা পাই কেটে গেল, 4কে 2 দিয়ে কাটলে 2, তাহলে 2R স্কোয়ার। তাহলে R স্কোয়ার ইজুকাল টু 2R স্কোয়ার। তাহলে R ইজুকাল টু কী হবে? √2R স্কোয়ার। এবার 2-এর তো বর্গমূল করা যায় না, তাই রুটের ভেতরে 2টা থাকবে, আর R স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে রুটের বাইরে বের করলে শুধু R হয়ে যাবে। তাহলে R ইজুকাল টু √2R হলো। তার মানে এটা থেকে কি সম্পর্কটা পেলাম? যে প্রথম গোলকের ব্যাসার্ধ ইজুকাল টু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের √2 গুণ। এবার সম্পূর্ণ গোলকের আয়তনটা কতটা আমাকে জানতে হবে। সম্পূর্ণ গোলকের আয়তন কত? সম্পূর্ণ গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই R কিউব হবে। এবারে যদি আমি এই আরটাকে যদি √2R দিয়ে রিপ্রেজেন্ট করি, কারণ আমি একটা রিলেশন পেয়েছি, সম্পর্ক পেয়েছি, সেই সম্পর্কটা কি? দুটো গোলকের প্রথম যে গোলক ছিল আর নতুন যে গোলক তৈরি হলো তাদের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেয়েছি R ইজুকাল টু √2R। সেই বড় হাতের R এর জায়গায় আমরা কাকে বসালাম? √2R কে বসালাম। তাহলে বসালে কি হবে? 4/3 পাই √2 এর হোল কিউব করা মানে হচ্ছে √2 ইন্টু √2 ইন্টু √2। তা দুটো √2-র জন্য একটা 2 আসবে আর 2√2 হবে, তাই 2√2R কিউব। এবার এই 2√2টাকে সামনে লেখা হয়েছে, তারপর 4/3 পাই R কিউব পরে লেখা হয়েছে। তাহলে সম্পূর্ণ গোলকের আয়তন কত বেরিয়েছে? 2√2 4/3 পাই R কিউব। তাহলে নতুন গোলকের আয়তন কত? নতুন গোলকের ব্যাসার্ধ তো আমরা ধরেছিলাম কত? ছোটো হাতের R। তাহলে নতুন গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই R কিউব। তাহলে অবশিষ্ট যে গোলক পড়ে আছে তার আয়তন কত হবে? টোটাল গোলকের আয়তন থেকে মানে সম্পূর্ণ গোলকের আয়তন থেকে নতুন গোলকের আয়তনকে বাদ দিলেই আমরা অবশিষ্ট যে গোলক পড়ে আছে তার আয়তন পেয়ে যাব। সেই জন্য মাইনাস করা হয়েছে 2√2 4/3 পাই R কিউব মাইনাস 4/3 পাই R কিউব। পুরো গোলকের আয়তন থেকে নতুন যে গোলক তৈরি হয়েছে তার আয়তনকে মাইনাস করা হয়েছে। এবার দুটো থেকে কি কমন যাচ্ছে? 4/3 পাই R কিউব কমন যাচ্ছে। তাহলে 4/3 পাই R কিউব যদি কমন নিই তাহলে ব্র্যাকেটে কী পড়ে থাকবে? 2√2 মাইনাস এখানে 4/3 পাই R কিউব, মানে মোদ্দা কথা এই দুটো রাশিকে 4/3 পাই R কিউব দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে প্রথম রাশিকে যদি 4/3 পাই R কিউব দিয়ে ভাগ করি তাহলে শুধু 2√2 পড়ে থাকবে, আর 4/3 পাই R কিউবকে 4/3 পাই R কিউব দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকবে, কমন নেওয়া মানে তাই। তাহলে আলটিমেট অবশিষ্ট গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই R কিউব ইন্টু 2√2 মাইনাস 1, এত ঘন একক। ঠিক আছে, এত ঘন
একক। এবার নেক্সট পরবর্তী স্টেপ কি করছি দেখো। এবারে তোমাকে অঙ্কে অ্যান্সার জানতে চেয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে ঠিক আছে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তা কেটে নেওয়া অংশের আয়তন কত, এখানে যদিও এটা উল্টো লিখেছে, মানে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। নতুন যে কেটে নেওয়া অংশের আয়তন কত 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট যেটা আছে সেটা কিন্তু এইটা, যেটা প্রথমে লেখা হয়, যেটা উল্টে লিখবে অঙ্কটা যখন করবে তখন এরকমভাবে লিখবে। আমি এখানে করে দিচ্ছি। প্রথমে লিখবে 4/3 পাই আর কিউব ইস টু অবশিষ্ট যেটা আছে 2√2 - 1 ইন্টু 4/3 পাই আর কিউব। তা 4/3 পাই আর কিউব কেটে যাবে, তার মানে 1:2√2 - 1, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে উল্টো করে দেওয়া আছে। ওকে, এটা কারেকশান করে নেবে। ঠিক আছে, এটা কারেকশান করে নেবে সবাই। এরপরে আমরা চলে আসছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির, মানে ওই আমরা যে গ্লোবগুলো দেখি বাড়িতে অনেকের আছে গ্লোব, সেই গ্লোবগুলো যেগুলো ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। তাই ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এটা কিভাবে করা হচ্ছে দেখো, ভূগোলকের ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে কত 14 সেমি। তাহলে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল, এতক্ষণে বুঝে গেছি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পায়ের মান 22/7, আর ভূগোলকের ব্যাসার্ধ বলেছে 14, তাই 14 স্কোয়ার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14, 7 দিয়ে 14 কাটলে 2, তাহলে 14 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 4, মানে 2464 বর্গ সেমি। এটা হচ্ছে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু বলেছে ভূগোলকটির অক্ষটির বক্রতলে 0.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। তাহলে ওই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? বৃত্তাকার ছিদ্র মানে বৃত্তেরই ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার হবে, মানে পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, মানে একটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস আরেকটা বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে দুটো যোগ করলে 2 পাই আর স্কোয়ার। তাই ডাইরেক্ট 2 পাই আর স্কোয়ার বসিয়ে করেছে। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 হোল স্কোয়ার, মানে 0.7 ইন্টু 0.7। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 7 দিয়ে 0.7কে কাটলে হয় 0.1। এবার 0.1, 0.7, 22 ইন্টু 2 সব গুণ করলে হয় 3.08 বর্গ সেমি। তাহলে আমি যদি সমগ্র গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল থেকে এই বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল দুটোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব পেয়ে যাব। তাই কি করা হয়েছে, 2464 থেকে মাইনাস করা হয়েছে 3.08, তাহলে কত হচ্ছে 2460.92। কী করে বিয়োগটা করা হয়েছে, বিয়োগের ক্ষেত্রে আবার অনেকের সমস্যা হয়। আমি আবারও বলছি, গুণের ক্ষেত্রে যার সমস্যা হবে সে পার্সোনালি আমাকে জানাবে। দেখো 2464.00 লিখবে আর 3.08 লিখবে। 10-এর থেকে 8 বাদ দিলে 2, এখানে 10-এর জন্য 1, 10-এর থেকে 1 বাদ দিলে 9, তারপর 3-এ 4 হবে, 4-এ মিলে যাবে 2460.92 বর্গ সেমি হবে বাকি অংশের ক্ষেত্রফল। ওকে, এবারে আমরা আসছি 14 নম্বর অঙ্কে, লাস্ট অঙ্কটায় আমাদের কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে ওই আমাদের 8 এবং 9 নম্বর অঙ্কের মতোই অঙ্কটা। তো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলককে গলানো হচ্ছে, তাহলে 8 সেমি গোলকের আয়তন কত বের করে নিতে হবে। তাহলে নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি বলে দিচ্ছে, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, মানে 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু ব্যাসার্ধের হোল কিউব মানে 8-এর কিউব, তাই তো, এত ঘন সেমি। তা গোলকটিকে গলানোর পর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গুলি তৈরি করা হলো। তাহলে প্রথম যে গোলকটা যেটা গলানো হয়েছে তার আয়তন এত, তাহলে তার আয়তনকে নতুন গোলকের যে আয়তন সেটা দিয়ে ভাগ করলেই কটা গুলি তৈরি করা যাবে সেটা পেয়ে যাব, হ্যাঁ কি না। তাহলে নতুন যে গুলিগুলো তৈরি হচ্ছে, গুলিগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 1 সেমি, তাহলে নতুন যে গুলি তৈরি হচ্ছে তার আয়তন কত 4/3 পাই আর কিউব, মানে 4/3 ইন্টু 22/7 ইন্টু
1-এর কিউব। তাহলে ওই নতুন যে গুলি তৈরি করা হয়েছে তার আয়তন দিয়ে প্রথম গোলকের আয়তনকে যদি আমি ভাগ করে দিই তাহলে কটা গুলি তৈরি হবে সেটা পেয়ে যাব। তাহলে প্রথম গোলকের আয়তন হচ্ছে 4/3 × 22/7 × 8-এর কিউব। প্রথম যে গোলকটা সেটা দিয়ে ভাগ করলাম কি নতুন যে গুলিগুলো তৈরি করা হচ্ছে তার আয়তন কত 4/3 × 22/7 × 1-এর কিউব। তাহলে এটা যদি আমি 4/3 কেটে দেবো, 22/7 কেটে দেবো, 8-এর কিউব মানে 8 × 8 × 8, তার মানে 8 × 8 × 8 করলে 512, আর নিচে 1-এর কিউব মানে 1 × 1 × 1, তাহলে 3টে 1 গুণ করলে একই হয়, তাহলে 512কে 1 দিয়ে ভাগ করলে 512টি গুলি তৈরি হবে। তাহলে নিরেট গুলির সংখ্যা কটা হবে 512টি। আচ্ছা, গোলকের মোটামুটি বড় অঙ্ক সমস্ত শেষ হয়ে গেল। এবার যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে শর্ট কোয়েশ্চেনগুলো নেক্সট দিনকে আমি ভিডিও করে পাঠাবো, ঠিক আছে? আজকে অঙ্কের এই গোলকটা আর কি অঙ্কগুলো থাকলো, গোলকের অঙ্কগুলো। ওকে।